ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা জানিয়েছেন ভয়েস নোটের থ্রুতে, সবগুলো কথাকে আমি সামারি করে আপনার সাথে শেয়ার করব। অ্যাট দ্য সেম টাইম এই ভিডিওর শেষাংশে তার ভয়েস ক্লিপগুলো অ্যাড করে দিব, যাতে আপনি শুনতে পারেন এবং আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তিনি আসলে কোন সিচুয়েশনে আছেন। একজন ফিমেল পার্সন জানিয়েছেন তার যে কোনো কাজ করতে গেলে একদম প্রথম থেকে শুরু করতে হয়। তিনি যেরকম এক্সাম্পল দিয়েছেন, তিনি আমাকে এর আগেও কয়েকটা ভয়েস নোট দিয়েছিলেন, কিন্তু তার কাছে মনে হচ্ছিল ঠিকমতো হয়নি বা তার বোন চলে আসতে দেখে তিনি সম্পূর্ণ ডিলিট করেন বা দিতে পারেননি, অ্যান্ড পুনরায় আবার দেওয়া শুরু করেন। তার কিছু এক্সাম্পল এমন ছিল তার লাইফ থেকে নেওয়া, যে সকালে উঠে একদম পারফেক্টলি কাজটা করতে হবে। যেমন তিনি পড়তে বসলো, তার মা যদি চা নিয়ে আসে তাকে আসলে ওয়াশরুমে যেতে হবে, ফ্রেশ হতে হবে, ক্লিন হতে হবে, সম্পূর্ণভাবে ক্লিন হতে হবে, অজু করতে হবে, অ্যান্ড দেন তিনি কাজ শুরু করবেন। কাজের মাঝখানে কোনো বাধা পেলে তাকে আবার পুনরায় স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়। এবং বারবার তাকে আসলে নিজের ড্রেস চেঞ্জ করতে হচ্ছে, যেহেতু তিনি ফ্রেশ হতে যাচ্ছেন। বারবার এতবার চেঞ্জ করাটা সম্ভবও হচ্ছে না অনেক ক্ষেত্রে, এবং তার কাছে খুবই স্ট্রেসফুল লাগছে। এবং তিনি এমনটাও জানিয়েছেন তার কিছু পছন্দের ইউনিভার্সিটি ছিল ঢাকা এবং ঢাকার বাইরে। সো যেগুলো ঢাকার বাইরে, সেখানে 2 দিন আগে যেয়ে তিনি আসলে পড়তে পারছিলেন না, জাস্ট বিকজ তার কাছে মনে হচ্ছিল যে মানুষগুলো বাসায় আমি আছি তাদের ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন না তার নিজের ওয়াশরুমের তুলনায়। এছাড়াও তিনি জানিয়েছেন যে তার একটা অভ্যাস আছে এখনও, যে বারবার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা। তিনি হয়তো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, কোনো একটা পিকচার স্টোরি দিয়েছেন বা টাইমলাইনে শেয়ার করেছেন, অ্যান্ড দেন তিনি তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেলতেন। তার অ্যানাদার একটা অ্যাকাউন্ট আছে, সেটাও তিনি ব্যবহার করতেন। তার সম্পূর্ণ ভয়েস নোটে আমি খেয়াল করে শুনেছি, এবং তিনি একটা কোয়েশ্চেন করেছেন তিনি আসলে কি করবেন। তিনি কি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, নাকি তিনি কোনো গ্যাস্ট্রোলিভার ডক্টরের কাছে যাবেন, তিনি আসলে কোন ডক্টরের কাছে গেলে তিনি আসলে বেটার ফিল করতে পারেন বা ট্রিটমেন্টটা পেতে পারেন, এটা তার জানার বিষয়। আমি মনে করি যিনি প্রশ্ন করছেন তিনি একমাত্র নন। এরকম অনেক মানুষ আছেন যারা সেম প্রবলেমে আছেন বা ক্লোজ টু সেম প্রবলেমে আছেন, কিন্তু কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না কোথা থেকে তিনি আসলে ট্রিটমেন্টটা শুরু করতে পারেন। এবং তার ফ্যামিলি মেম্বার্স অনেক সময় বুঝতে পারছেন না তিনি আসলে কতটা ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার স্ট্রেস, তার স্ট্রাগল কেউ আসলে বুঝতে পারছেন না। সো আপনি যদি সেম সিচুয়েশনে থাকেন, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হোপস আপনি কিছু ক্লু খুঁজে পাবেন, বা অ্যাটলিস্ট কোথা থেকে আপনি ট্রিটমেন্টটা শুরু করতে পারেন সেই বিষয়ে কিছুটা আইডিয়া করতে পারবেন। খুব সংক্ষেপে যদি আমি বলি, তাহলে এই রোগটাকে বলা হয় ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবং যাদের ওসিডি ফিচার থাকে তারা কিছু অবসেসিভ থটে স্টাক হয়ে থাকে, বা এমন কিছু চিন্তা বারবার আসে যে চিন্তাগুলো করার কোনো কারণ নেই, বাট তিনি করছেন, এবং সেই চিন্তার লুপ থেকে তিনি কোনোভাবে বের হতে পারছেন না। এবং লুপ থেকে বের হওয়ার জন্য তাকে কিছু কম্পালসিভ বিহেভিয়ার বা কিছু রিচুয়ালস মেনটেন করতে হয়। যেমন আমাকে প্রথম থেকেই শুরু করতে হবে, সকালে ভোরে বেলা উঠেই পড়তে হবে, একদম পরিপূর্ণ ফ্রেশ হয়ে পবিত্র হয়ে আমাকে পড়াশোনা করতে হবে, অজু না করলে পড়ালেখা হবে না, বা একই কাজ রিপিটেডলি করতে হবে, 3 বার করতে হবে, 4 বার করতে হবে। নট অনলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা ময়লা বিষয়, অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, অনেকগুলো পার্সপেক্টিভ থাকতে পারে, মানে বারবার একই কাজ করতে হবে। মোটা দাগে বলতে গেলে যাদের ভেতরে ওসিডি ফিচার থাকবে তারা একই কাজ বারবার করবেন, অ্যাট দ্য সেম টাইম কিছু থটসের জন্য আটকে থাকবেন। অনেক ক্ষেত্রে কোনো রিপিটেটিভ কাজ করে না, বাট নিজের ভেতরে থট তাকে পেইন দিতে থাকে, তিনি স্ট্রাগল করতে থাকেন। এবং বাহিরের মানুষ, ইভেন দো ফ্যামিলি মেম্বার্সও কখনো বুঝতে পারেন না যে তার সন্তান কোনো একটা থটসে বেড়াজালে আটকে গেছে এবং সেই থটস থেকে বের হতে পারছে না। আমার অবজারভেশনে নিউরিক যত ফিচার আছে তার মধ্যে ওসিটি সবচেয়ে ডিফিকাল্ট এবং কমপ্লেক্স। কী কারণে ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স বলছি, দেখেন, আপনার যখন ডিপ্রেশন হয় বা অ্যাংজাইটি হয়, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে একজন নন প্রফেশনাল মানুষও বুঝতে পারবেন যে আপনি সামহাউ ডিপ্রেসড। আপনার ফেসের মধ্যে কোনো না কোনো সিমটম থাকে, বা আচার আচরণ, বিহেভিয়ার, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। কিন্তু যে মানুষটা ওসিডি ক্যারি করছেন তিনি নিজে নিজে স্ট্রাগল করছেন, তিনি কাউকে বলতেও পারছেন না, বোঝাতেও পারছেন না, এবং কেউ বুঝতেও পারছে না। সো এই কারণে এটা খুবই কমপ্লেক্স এবং ডিফিকাল্ট। ওসিডি ট্রিটমেন্টের জন্য আমি রেকমেন্ড করবো আপনাকে অবশ্যই দুজন প্রফেশনালের কাছে ভিজিট করা উচিত। একজন হচ্ছেন সাইকিয়াট্রিস্ট, আরেকজন হচ্ছে সাইকোলজিস্ট। দেখেন আপনার ওসিডি কতখানি ডিপে আছে বা কতটা সিভিয়ার আছে, শুধু একটা ভয়েস নোট শুনে আমি কখনো ডায়াগনোসিস করব না বা করা উচিতও না। কিন্তু আমি বলবো যে আপনি একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের কাছে যাবেন। আপনি যার কাছে যান না কেন তিনি রেফার করবেন যদি সিভিয়ার হয়ে থাকে। দুজন মিলে একসাথে কাজ করবেন, মানে একজন সাইকিয়াট্রিস্টও কাজ করবেন, একজন সাইকোলজিস্টও কাজ করবেন। একজন সাইকিয়াট্রিস্ট আপনাকে মেডিকেশন দিবেন, এবং যে মেডিকেশন আপনাকে হেল্প করবে এই থটসের প্রেশার থেকে কিছুটা রিলিফ পেতে, মানে আপনার যে অবসেসিভ থটগুলো আসছে সেই থটটা কিছু অংশে
কমে আসতে পারে এই মেডিকেশনের থ্রুতে। অন্যদিকে একজন সাইকোলজিস্ট আপনাকে কাউন্সেলিংয়ের থ্রুতে বিভিন্ন থেরাপির প্রসেসের মাধ্যমে আপনার ভেতর রেজিলিয়েন্স বাড়াবেন, যাতে আপনি এই থটসের সাথে কীভাবে নিজেকে কোপ আপ করতে হয়, স্ট্রাগল করতে হয়, সেই জায়গাগুলোতে নিজেকে ইমপ্রুভ করতে পারেন। এছাড়াও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আপনার ভেতর যদি বি পারফেক্ট টেন্ডেন্সি থাকে, মানে আমি যাই করি না কেন একদম পারফেক্টলি করতে হবে, এইরকম যদি কোনো মাইন্ডসেট থাকে, এরকম যদি পার্সোনালিটি ট্রেটস থাকে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করবেন একজন সাইকোলজিস্ট। বিকজ কোনো মানুষই আমরা পারফেক্ট না। আপনি পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষকে দেখাতে পারবেন না বা নিজেও দেখতে পাবেন না যারা সব কিছুতে সবসময় পারফেক্ট। আমরা পারফেক্ট হওয়ার চেষ্টা ডেফিনেটলি করব, যে আমরা পারফেক্টলি কাজ করতে চাইবো, কিন্তু আমরা কখনোই পারফেক্টলি কিছু করতে পারবো না। এই বিষয়টা যদি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনার অনেকগুলো প্রবলেম আসলে সলভ হয়ে যাবে। সো একটা ভিডিও থ্রুতে আমি জাস্ট এই দুটো মেসেজ দিতে চাই। যদি আপনি দেখেন নিজের ভেতরে বা আপনার আশেপাশের মানুষের ভেতরে কোনো একটা বিরক্তিকর চিন্তা তার মাথায় বারবার আসছে, এবং যে চিন্তার জন্য তাকে কোনো না কোনো কাজ বারবার করতে হচ্ছে, জাস্ট ওই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য ডেফিনেটলি তাকে প্রফেশনাল সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট দুজনের কাছেই নিয়ে যাবেন। আরেকটা বিষয় অবশ্যই আমরা মাথায় রাখবো, সেটা হলো যে ওসিডির ট্রিটমেন্ট কম্পারেটিভলি একটু লম্বা হয়ে থাকে, সময় বেশি লাগে, কারণ এই জায়গাটায় মানুষের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা আসে, এবং যে চিন্তাগুলো প্র্যাকটিক্যালি কোনো কারণ নেই বাট সে করছে। মেডিসিন আপনাকে হেল্প করবে, অ্যাট দ্য সেম টাইম কাউন্সিলিংও আপনাকে হেল্প করবে ওসিডির এই স্ট্রাগল থেকে বেরিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি এর আগেও আপনাকে একটা 5 মিনিটের ভয়েস দিছিলাম, কিন্তু ভয়েসটা কেন জানি সেন্ড হয় নাই ভাইয়া। তো আমি কথাগুলো আপনাকে আবার বলতেছি, আর ভাগ ভাগ করে বলতেছি। ভাইয়া আমি আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখি, তো আপনি অনেকেরই অনেক সমস্যার সমাধান দিয়ে থাকেন, তো বা অনেকের অনেক মেন্টাল ইস্যু নিয়ে আপনি কথা বলে থাকেন। তো আপনি যদি আমার ব্যাপারটা নিয়ে একটু কথা বলতেন বা আমাকে যদি একটু সলিউশন দিতেন, তাহলে আমার অনেক উপকার হতো। সেজন্য আমি আপনাকে বলতেছি, আমি জানি না আদৌ যে আপনি আমাকে রিপ্লাই দিবেন কি না। ভাইয়া আমার বয়স হচ্ছে এখন 20+, ইন রিয়েল লাইফ আমার বয়স হচ্ছে 20+। তো ভাইয়া আমি এখন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, এখনও কোথাও অ্যাডমিট হই নাই, সামনে কয়েকটা এক্সাম আছে, সেখানে ট্রাই করব। তো ভাইয়া আমার প্রবলেমটা হচ্ছে কি, মানে আমি কোনো কিছু ভাইয়া ফ্রেশ না হয়ে না শুরু করতে পারি না, সব কিছুতে আমার এই সমস্যাটা হয়। মানে ভাই আমার সব কিছুতে একদম ফ্রেশভাবে পারফেক্টভাবে সব কিছু ঠিক মতন হওয়া লাগে, মানে কোথাও কোনো জায়গায় ইমপারফেকশন, কোথাও ফ্রেশ না থাকলে মানে আমার অশান্তি লাগতে থাকে ভাইয়া। মানে ভাই এই যে দেখেন, এই ভয়েসটার আগে যে ভয়েসটা আপনাকে দিলাম 22 সেকেন্ডের, এই ভয়েসটা আমি এটা আর এটা দুটোটা কথা একসাথে বলতে চাইছিলাম, কিন্তু আমার বোন রুমে চলে আসছিল, তো আমার কথাটা তখন কাটিয়ে দেওয়া লাগছে, যার কারণে ওই ভয়েসটা আগে দিয়ে দিয়েছি, যার কারণে দুটো একসাথে দিতে পারিনি দেখে আমার এখনও মনের মধ্যে অশান্তি লাগতেছে। আর আমি যদি এটা আপনাকে না বলতাম তাহলে আমার আরও বেশি অশান্তি লাগতো ভাইয়া, তাই আমি আপনাকে বলে দিলাম ভাইয়া। ভাইয়া এখন এই টাইপের সমস্যা আমার সব জায়গায় ভাইয়া, মানে মেন সমস্যা হচ্ছে কি, আমার বারবার ভাইয়া ফ্রেশ হওয়া লাগে। মানে আমি যে ভাইয়া পড়াশোনা করি ভাই, এখানে আনসেন্ড করারও অপশান নাই যে আমি সব কিছু আনসেন্ড করে আপনাকে নতুন করে বলবো। ভাইয়া মেনলি সমস্যাটা হচ্ছে কি, মানে আমার প্রতিটা কাজে ফ্রেশ হওয়া লাগে, প্রতিটা কাজে। মনে করেন ভাই আমি এখন পড়তে বসবো, আমি ভাই রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমায় যাই, ভোরবেলাও খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, বড় জোর 8টা 7টা 8টা 8টার বেশি কখনো হয় না, মানে ইন ম্যাক্সিমাম ডেজ 8টা, এর মানে মাঝে মধ্যে হয়তো এদিক সেদিক হয় 9টা 10টা বাজে, সেটা খুবই কম ভাইয়া। ইন ম্যাক্সিমাম ডেজ আমি রাতে খুব তাড়াতাড়ি ঘুমাই, ভোরে তাড়াতাড়ি উঠি। তো আমি ভোরে তাড়াতাড়ি উঠি কেন ভাই, আমার সকালের পড়াটা খুব ভালো মতন হয়। তো ভাই আমি যখন সকালে তাড়াতাড়ি উঠে পড়তে বসে যাই, মানে আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে চেষ্টা করি পড়তে বসার, কিন্তু এখানে যখন এদিক সেদিক হয়ে যায়, সকালটা যখন আমার এদিক সেদিক হয়ে যাবে, আমার সারাটা দিন নষ্ট হয়ে যায়, আমি আর ঠিক মতনভাবে পড়তে পারি না। মানে ভাইয়া হয় কি যে আমি সকালে ঘুম থেকে উঠে পড়তে বসি, তো তারপরে মনে করেন আধা ঘন্টা বা 1 ঘন্টা হলো পড়লাম, তো তারপরে আমার আম্মু আমাকে ডাকবে যে হয়তো চা, মানে আম্মু হয়তো ডাকবে যে আসো চা খায় যাও, অথবা আমি যদি বেশি ব্যস্ত থাকি আম্মু কী করবে, এসে টেবিলে আমাকে এসে চাটা দিয়ে যাবে ভাইয়া, যেন আমার উঠতে না হয়। কিন্তু ভাইয়া আমার ব্যাপারটা তো সেরকম না, মানে আম্মু আমাকে টেবিলে এসে দিয়ে যাক, অথবা আমি ডাইনিং টেবিলে সবার সাথে বসে খাই, যেটাই হোক না কেন আমাকে টেবিল থেকে উঠতেই হবে, আমার হাত ধোয়া লাগবে। আমি টেবিলে বসে খাইলেও ভাই আমার হাত ধোয়া লাগবে, কারণ চা তো আর খালি পেটে চা খাবো না ভাই, আমি তো বিস্কিট দিয়ে খাবো। তো ভাই আমার বিস্কিটটা খালি হাতে ধরতে ইচ্ছা করে না, আমার মনে হয় যে আমার হাতে ময়লা নোংরা, তো আমি আবার উঠি ভাই।
উঠে আমি হাত ধুই, হাত ধুইতে গেলে আমার পাও ধোয়া লাগবে, পা ধুইতে গেলে মুখও ধোয়া লাগবে। তারপরে আমার মন চাবে ভাইয়া, মানে আমি সহজভাবে বলি, এরপর আমার মন চাবে যে আমি আরেকবার শেষ করে ফেলি, আবার সব কিছু নতুন করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অজু করি, তারপরে আমি আবার আসি ভাইয়া। আইসে চা বিস্কিট খাইয়ে তারপরে আম্মু যদি টেবিলে দিয়ে যায় তাহলে আমার টেবিলে, অথবা ডাইনিং টেবিলে সবার সাথে খেলে সেখানে খাওয়ার আগেও আমাকে কীভাবে হাত মুখ ধোয়া লাগবে। আমার পড়ার টেবিলে বসে খাইলেও আমার এই সবগুলো কাজ নতুন করে তারপরে চাটা খাইতে হবে। খাইয়ে তারপরে আমি আবার এই যে চায়ের কাপটা আম্মুর কাছে রান্নাঘরে দিয়ে আসবো, অথবা আমি ধুয়ে এই সবগুলো কাজ ভাইয়া, এই হাত ধোয়া, হাত ধুইতে গেলে পা ধোয়া, পা ধুইতে গেলে মুখ ধোয়া, তারপরে আবার মন চাপে যে শেষ করি নাই, আরেকবার শেষ করি, তারপরে আমি আবার অজু করে তারপর আমাকে পড়তে বসতে হয় ভাইয়া। হ্যাঁ, এখন ভাইয়া আমি ভাইয়া বারবার যে শেষ করি, এটার কারণে ভাইয়া আমার কিন্তু সবসময় শেষ আসে না, আমাকে ওয়েট করতে হয় যখন আবার শীষ আসবে। আমার যে শীষ যে থাকে যে জায়গাটা, সেইটা তো আগে ভরতে হবে, পানি দিয়ে তো ভরতে হবে, তারপরে না শীষ আসবে, একটু তো হওয়া লাগবে যেন আমার শীষ করার ইচ্ছা জাগে। আমি সেই পর্যন্ত ওয়েট করি, শীষ আসলে পরে আমি শীষ করে তারপর আমি উঠি। এর আগে আমি ওয়াশরুম থেকে বের হতে পারি না ভাইয়া। এই গেল, তারপরে মনে করেন আবার এই যে ফ্রেশ ট্রেশ হয়ে যে পড়তে বসার পরে 9টা-10টা যখন বাজবে, তখন আম্মু হয়তো ডাকবে যে আসো এবার রুটি আলু ভাজি, অথবা রুটি দিয়ে সবজি ডাল, অথবা ডিম ভাজি, যেটা ইচ্ছা, নাস্তা হিসেবে যখন নাস্তা খাওয়ার জন্য উঠবো ভাইয়া, তখনও আমাকে এই সবগুলো কাজ, এই হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, শীষ করা, তারপরে আবার অজু করা নতুন করে তারপরে খাওয়া দাওয়া করে, তারপরে আম্মুর কাছে প্লেট দিয়ে আবার সবগুলো কাজ করে ভাইয়া পড়তে বসা লাগে। এই যে বারবার শেষ করতেছি ভাইয়া, আমার কিন্তু শেষ আসে না, আমার জোর করে বসে থাকতে হয় যে কখন শেষ আসবে, তারপরে আমি শেষ করে তারপরে একটু টাইম তো লাগে ভাইয়া শেষ আসতে। তো এই সবটা কাজ শেষ করে তারপরে ভাইয়া আমাকে আবার টেবিলে বসা লাগে। ভাই আমি যেইভাবে বারবার যে শেষ করি, এখন ভাই আমি আপনার সাথে ভাই ফ্রিলি বলতেছি, আপনি যেহেতু একজন ডাক্তার ভাই, আপনাদের সাথে ফ্রিলি কথা বলা লাগে, আচ্ছা আমি আগে আমার কথাটা শেষ করি ভাইয়া। তো এই যে ভাইয়া শেষ করি, আমার পক্ষে তো বারবার সম্ভব হয় না ভাইয়া পায়জামা চেঞ্জ করা, যার কারণে পায়জামাও ভিজে যায়। আমার পড়ার টেবিল যে আমি বসি, আমার চেয়ারের যে বার্নিশ করা ভাইয়া, সেই বার্নিশের রং পর্যন্ত উঠে গেছে বারবার। এর আগে একবার বার্নিশ করে উঠে গেছিলো, আবার বার্নিশ করে দিয়েছে, এখন আবার উঠে যাচ্ছে ভাইয়া। আমার এই যে বারবার যে ওয়াশরুমে যাওয়া লাগে, এটার জন্য আমার অনেক টাইম ওয়েস্ট হয়। শুধু এখানেই না ভাইয়া, মনে করেন আমরা ঘর থেকে বের হবো, কোথাও দাওয়াত আছে, আমরা সবাই আমাদের বাসায় আমার আব্বু আম্মু, আমরা 3 বোন, আমরা সবাই ঘর থেকে বের হবো একসাথে। যখন আব্বু তালা লাগাবে দরজার, তখন যখন আমাকে ডাকবে যে তুর্সিনা আসো, তখন আমার মনে হবে যে আমার আরেকবার শেষ করা উচিত। তখন আমি বলবো যে আব্বু দাঁড়াও, আমি আবার শেষ করে তারপরে ভাইয়া এমনও হয়েছে যে মাঝে মধ্যে মেকআপ করা থাকলো, আমি এর উপরে মুখ ধুয়ে ফেলছি বা মেকআপ ধুয়ে ফেলে তারপরে শেষ করে আবার মেকআপ ধুয়ে তারপরে আমি গেছি ভাইয়া। আপনি বুঝেন ভাইয়া এটা কত একটা প্যারা। আমার কষ্টটা তো ভাই আমি বুঝি, এটা অন্যরা কেউ বুঝে না বা কেউ বুঝতে চায় না, সবাই শুধু ভাই আমাকে বকে। প্রতিটা কাজে ভাই আমার এরকম করে করা লাগে, টেবিল থেকে যদি আমার উঠা লাগে, আমার ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, আমি উঠবো সকালে ঘুম থেকে উঠে, আমি আমার মতন সব কিছু করে আমি পড়বো। আমার যদি একবার উঠা লাগে ভাই, আমার আবার সব কিছু নতুন করে শুরু করা লাগে। এই জিনিসটা আমি আমার আব্বু হয়তো টুকটাক বুঝে, আম্মু একদমই বুঝে না, আমার কেউ বুঝে না আমাদের বাসায় ভাইয়া। সবাই খেলে আমার সাথে মেজাজ দেখায়, রাগ দেখায় ভাইয়া। এখন ভাই আমি কী করবো বলেন ভাইয়া? এইগুলোর জন্য ভাই আমার খুব ইচ্ছা ছিল ভাই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ার, আমার স্বপ্ন ছিল আমি বুয়েটে পড়বো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু ভাই আমার বুয়েটে হয়নি, বুয়েটের পরীক্ষা আমি দিতে পারি নাই। আমি চুয়েটে ট্রাই করছিলাম ভাইয়া, তো সেই চুয়েট চিটাগং, খুলনা, রাজশাহী, এত জায়গায় যে ভাই দৌড়াদৌড়ি করছি, হয়তো কারো বাসায় থাকছে অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায়, সেসব জায়গায় যাও ভাই আমি না শান্তি পাই নাই। সেসব জায়গায় মনে করেন পরীক্ষার 2 দিন আগেই যাওয়া লাগছে, ট্রেনের টিকিট করে যাওয়া লাগছে। তো সেসব জায়গায় যায় যখন রয়েছি ভাই, তাদের বাসা আমার কাছে আমার বাসার মতন পরিষ্কার মনে হয় না। আমার বাসায় আমার ওয়াশরুম, আমার পড়ার টেবিল, আমার বিছানা, আমার কুলবালিশ, হ্যাঁ আমার বিছানার চাদর, আমার প্রতিটা জিনিস ভাইয়া যেরকম পরিষ্কার, অন্য মানুষের বাসায় ওয়াশরুমটা স্পেশালি আমারটা যেরকম পরিষ্কার, অন্যদেরটা সেরকম পরিষ্কার আমার মনে হয় না। আমার কাছে অনেক অপরিষ্কার লাগে, নোংরা লাগে। তো আমি সেই সব বাসায় যায় শান্তিও পাই না। সো পরীক্ষার লাস্ট 2টা দিন, প্রত্যেকটা এক্সামের পরীক্ষার লাস্ট 2টা দিন, কুয়েটের প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের লাস্ট 2টা দিন দেখা যেত যে আমি কিছু পড়তে পারতাম না। তো যার কারণে পরীক্ষার হলেও আমি ঠিক মতনভাবে আউটপুটটা আমি দিতে পারতাম না, আমার সূত্র মনে থাকতো না। এভাবে করে
তারপরে ভাই আমার আমার ড্রিম ইউনিভার্সিটি যেগুলো ছিল সেগুলোতে আমি এখনও পড়ার সুযোগ পাই নাই। এখন সামনে আমার আরও একটা এক্সাম আছে, মানে আরও 2টা এক্সাম আছে, তার মধ্যে একটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের। আমি জানি না ভাই সেখানে আমি আদৌ চান্স পাবো নাকি। আমার পরীক্ষা মেয়ের 2 তারিখে, আজকে হচ্ছে এপ্রিলের 25 না 26 তারিখ আজকে মনে হয়। মানে ভাই আমার এই যে বারবার শেষ করা, বারবার সবগুলো কাজ করা, এটার জন্য ভাই আমার জীবনের অনেক সময় নষ্ট হয়ে গেছে। এখন ভাই আমি আমি আপনি বলেন ভাইয়া, আমি জানি না আপনি আমার ভয়েসটা আদৌ শুনবেন কিনা, এত বড় ভয়েস দিচ্ছি ভাইয়া। আপনি আমাকে জাস্ট একটু বলেন ভাই আমি এখন কি করতে পারি। আপনি হয়তো আমাকে একটা কথা এই একটা বলতে পারেন যে আমি এখন কি করতে পারি, মানে এইগুলা থেকে কীভাবে বের হতে পারি। অথবা আপনি আমাকে বলেন যে এটার জন্য আমি কোন ডাক্তারের কাছে যাব, লাইক আমি কি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাব, নাকি আমার যে এই যে কিডনি স্পেশালিস্ট যে এগুলাকে কী ডাক্তার বলে ভাই, আমি মানে এটা কিসের ডাক্তার আমি তো জানি না, এত একটা আমি তো বুঝি না ভাইয়া। মানে আপনি বলে দেন যে অমুক মানে এই স্পেশালিস্টের কাছে যাইতে, তাহলে আমি অমুক স্পেশালিস্টের সাথে আমি আমার আব্বুকে নিয়ে যাব। মানে এই জিনিসটা তো ভাই আমার লাইফের অনেকটা টাইম নষ্ট করতেছে। আজকে না হয় আমি বাসায় আসি, আমি তো আজ না হোক কাল ভাই ভার্সিটিতে যখন ভর্তি হব, আমার তো এখনও সারাটা জীবন ভাই পড়ে আছে, তখন আমি কি করব। এই জন্য ভাইয়া আপনি যদি কাইন্ডলি আমার মেসেজটা, আমার ভয়েসগুলো শুনতেন, আমি খুব খুশি হইতাম ভাইয়া। আপনি যদি একটু আমাকে সলিউশন দিতেন আমার অনেক উপকার হইতো ভাইয়া। এই আর কি আমার বলার ছিল, যে আমার বারবার ভাইয়া কেন এরকম হয়, আমার বারবার শেষ করা লাগে, বারবার ফ্রেশ হওয়া লাগে, বারবার রুজু করা লাগে, কেন এরকম হয়, আমি কেন এই চিন্তাটা থেকে বের হতে পারি না। আমি ইউটিউবেও ঘাটাঘাটি করছিলাম, আমাকে আমার আব্বু বলছে তুমি চিন্তা করবা যে তোমার ওয়াশরুমে কেউ একজন আছে, কিন্তু এটা আমি চিন্তা করতে পারি না, কারণ আমি তো জানি আমার ওয়াশরুমে কেউ নাই ভাইয়া। ভাই আজকেও জানেন ভাই, আমি আজকে সকালে 6:30টায় ঘুম থেকে উঠছি, 6:30টায় ঘুম থেকে উঠছি, এখন ভাই 10টা বাজে, আমি একটা অক্ষরও পড়ি নাই এখনও। কারণ আমি এই যে পড়তে বসবো আমি জানি আম্মু ডাকবে, তাই জন্য আমি যে চা খাওয়ার জন্য ডাকবে বা টেবিলে চা দিয়ে যাবে, তো আমাকে আবার সব কাজ নতুন করে করতে হবে, এই জন্য আমি পড়তে বসিনি ভাই। এই যে এখন আমি পড়তে বসতে যাচ্ছি ভাই, আমার এখনও শান্তি লাগতেছে না, এই জন্য আমি না পারে আপনাকে ভয়েসটা দিলাম। আমি হয়তো এখন গোসল টোসল করে আবার নতুন করে শুরু করব, মানে আমার ভাই স্টার্টিং থেকে শুরু করা লাগে। এই শুরু করার পরে যদি আমাকে কেউ থামায় দেয়, এরপরে আমি আর মানে ফিরে আনতে পারি না নিজেকে, আমার আবার সব কাজ নতুন করে করতে, মানে সব কিছু আমার ফ্রেশভাবে করা লাগে। আমি জানি না ভাই আপনি আমার ভয়েসটা সবটা শুনবেন কিনা বা আমার কথাগুলো আদৌ বুঝবেন কিনা ভাইয়া। আমি আশা করি আপনি আমার কথাগুলো শুনবেন, আমাকে একটু হেল্প করবেন ভাইয়া। ভাইয়া জানেন আমার আর কি একটা অভ্যাস ছিল কি, মানে আমার বারবার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা লাগতো, মানে ফেসবুক ডিঅ্যাক্টিভেট না করলে আমি পড়াশোনাতে মনোযোগ দিতে পারতাম না, পড়তে পারতাম না। তো আমার আরেকটা আইডি ছিল, তো এই আইডিটা হচ্ছে আমার মেইন আইডি। তো আমি এইখানে আমার সাথে আমার সব ফ্রেন্ডদের অ্যাড আছে, আর আরেকটা সেটার সাথে আমার কারোর অ্যাড নাই, সেটা জাস্ট আমি এমনিতেই ইউজ করি বিভিন্ন পোস্ট দেখার জন্য। তো আমি কি করতাম, আমার এই আইডিটা ওপেন করে এখানে হয়তো কোনো একটা স্টোরি দিতাম, যদি কোথাও ঘুরতে যেতাম একটা ছবি তুললে সেটা স্টোরি দিয়ে হাইলাইট করে তারপর আমি সেই ছবিটা মানে সেই আইডিটা আবার ডিঅ্যাক্টিভেট করে দিতাম। তো যার কারণে মানে আমাকে কেউ ইজিলি পাইতো না আর কি, খুঁজে পাইতো না, মানে আমি মানে আমাকে ইজিলি খুঁজে পাবে না আর কি, সহজে পাবে না আমাকে। তো আমার যে আরেকটা সেকেন্ড আইডি সেটা আমি আমার মতন ইউজ করতাম। তো এরকমটা আমার অভ্যাস হয়ে গেছিলো ভাই। তো আমার যে রিয়েল আইডিটা, এই আইডিটা আমি বারবার ডিঅ্যাক্টিভেট করতে করতে এখন আমার আইডি ডিঅ্যাক্টিভেট করার লিমিট ক্রস হয়ে গেছে। এখন আর আইডি ডিঅ্যাক্টিভেট হয় না, কোনোভাবেই হয় না, ডিলেটও হয় না, ডিঅ্যাক্টিভেটও হয় না, পাসওয়ার্ডও চেঞ্জ হয় না। তো ভাই এই জিনিসটা আমি বুঝতে পারছি, আমি বিভিন্নভাবে ট্রাই করছি, ঠিক হয় না। তো এমনও গেছে ভাই, এটা জন্য আমি এতটা ট্রাই করছি রোজার সময়, যে মনে করেন সারা রাত ট্রাই করছি, সারা রাত ট্রাই করার পরে সেহরি করার পরেও সারা সকাল ট্রাই করছি একদম 9টা-10টা পর্যন্ত। এভাবে সারা রাত সারাদিন ট্রাই করেও সারাদিন ঘুমায়ও নাই, সারাদিন এগুলাই চিন্তা করছি যে কেন আইডি ডিঅ্যাক্টিভেট হচ্ছে না। এভাবে বেশ কয়েকটা রাত আমার কাটছে না, মানে ঘুম ছাড়া, মানে ওই যে মানসিক অশান্তি, এখনও ডিঅ্যাক্টিভেট হয় না, এই সমস্যাটা ভাই এখনও আছে। তো এই যে কোনো একটা জিনিস যে আমি ঠিক মতন করতে পারলাম না, এই কাহিনিটা এই কারণেই বললাম যে ভাই এই যে জিনিসটা করতে পারলাম না, এটা আমাকে সবসময় মানসিকভাবে পীড়া দেয়। মানে আমি জানি না আপনাকে, আমি আমার ভাষায় বলতেছি, মানে আমার খুব অশান্তি লাগতে থাকে আর কি। মানে ভাই আমি তো অত কঠিন শব্দ জানি না, মানে আমার যেটা ফিল হয় আমি সেটাই আপনাকে বলতেছি, মানে খুব অশান্তি লাগে, আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে পারলে খুব শান্তি লাগতো, এরকম আর কি।